আচ্ছা, আমরা নতুন ফাইল নিতে পারি, এটা নতুন একটা ফাইল নিয়ে ওটার মধ্যে যাই। তো আমরা মূলত এখানে টুলগুলা মোটামুটি শিখে ফেলছি, এই টুলগুলাও কি শিখে ফেলছি, তাই না? আশেপাশে সকল টুলই শিখে ফেলছি। তো এখন চলেন আমরা একটু কিছু ইফেক্ট শেখার ট্রাই করি। আমি এখানে একটা লেখা লিখি যদি, যে আমি এখানে লিখলাম যে রাতুল, ঠিক আছে, রাতুল স্কুল। তো এইখানে আমাদের কি করতে হবে, এটাকে বড় হাতের আমি বানাইতে হবে। কি বড় হাতের? কন্ট্রোল টি দিলেই তো এইটা চলে আসবে না? তো এইটাকে আমরা এই নিচে রাইখা দিই। তো আমি চাই এটাকে বড় হাতের বানাইতে। বড় হাতের বানানোর জন্য আমি কি করব, যে শো অপশন করলাম। তো আমার আরো কিছু অপশন বের হইলো, এগুলো আগে ভিতরে ছিল, তাই না? তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এই দেখেন, এটা টি মানে কি সবগুলা বড় হাতের হয়ে গেছে, তাই না? টি মানে বড় হাতের, কিন্তু একটু বড় আর এটা ছোট, ঠিক আছে, বুঝতে পারছি। স্কোয়ার, এটা হইলো মানে এক একটা, এটা আন্ডারলাইন, মানে এক একটা এক এক স্টাইল। তা আমি এগুলা সব বাদ দিয়ে দেই। আমাদের দরকার কি নর্মাল যে বড় হাতের, ঠিক আছে, এই বড় হাতের এইটা। তো এখন এইটার আমি ফন্ট চেঞ্জ করতে চাই। ফন্ট চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমি মূলত এখান থেকে চলেন একটা ফন্ট দেই। আমি এই ফন্টটা দিলাম, ঠিক আছে। এখন আমার কাছে মনে হইতাছে এই ফন্টটা লম্বার দিক থেকে, এই ফন্টটা লম্বার দিক থেকে একটু খাটো, তাই না? তাই তাই মনে হইতাছে না? চ্যাপটা মনে হইতাছে না? তো এটা আর একটু লম্বাটে করতে হবে। কি করবো, আমি এইখানে ধইরা আমরা টান দিলেও হইলো। আবার কন্ট্রোল জেড, আমি এইখান থেকে এই যে টি উপরের দিকে, কি এখানে নিচের দিকে একটা অ্যারো, উপরের দিকে একটা, মানে কি লম্বা হবে, এই যেটা দিলে বাড়াইলে আস্তে আস্তে কি লম্বা হইতেছে না? হয়েছে। তো আমি এই যে 115% রাখলাম, লম্বাটে বানাইলাম, ঠিক আছে। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে এটা এই বেশি লম্বাটে ফন্ট। ফন্টটা কি বেশি লম্বাটে, তো আমার কি চ্যাপ্টার দিকে একটু বাড়াইতে হবে না? তো এই যে টি, এইটা বুঝতে পারছি ব্যাপারটা। আশা করি আমরা কি বুঝতে পারতেছি। আর এটা হলো 115 দেই, 110 দিয়ে ইন্টার দেই, না 115ই বেটার। 112 দেই, ঠিক আছে, আমার কাছে এই 112 ঠিক আছে। তো এখন এখন আমরা যদি এইখানে একটু দেখি, এই এরিয়াল ব্ল্যাক পাশে কি আছে, নিচে কি আছে, রেগুলার। তো এই ফন্টের যদি আমাদের আরো ভার্সন থাকতো, রেগুলার ভার্সন, ইটালিক ভার্সন, এরকম তো এখানে আসতো। এটার মধ্যে কি একটাই, তো এই জন্য রেগুলারই আসে, ঠিক আছে। তো এরপরে আছে কি প্যারাগ্রাফ। এইখানে যদি আমরা যাই, এইখান থেকে ধরেন এই ফন্টটা, এইখানে ধরেন যে আরো কিছু লেখা আছে, লাইক ইন্টার দিয়া নিচে আরো কিছু লেখা আছে এরকম। তো এগুলো আমি সবগুলো সিলেক্ট করে ধইরা, আমি তো এইটা আছে, তার মানে কি বাম সাইডে আমার লাইন, আমি যদি মিডল দেই দেখেন এটা মিডল লাইন হয়েছে, আমি যদি ডাইন সাইডে দেই এটা কি ডাইন সাইডের লাইন হয়েছে, ঠিক আছে। আমি যদি এটা একবার দেই তাহলে এটা আবার বড় হইলে হইতো, অনেকগুলো ওয়ার্ড হইলে হইতো, ঠিক আছে। তো নর্মালি এইটা ছিল, এটাই থাকুক। বা আমি মিডল লাইন দিলে দেখেন মিডল লাইনে কি হয়েছে, বুঝতে পারছেন? সবগুলো মিডল বরাবর আসছে। আমরা তো বুঝতে পারতেছি, তাই না? তারপর দাঁড়ান 1 মিনিট। এইখানে যেমন 2024 সালে এটার মধ্যে আরো অনেক অপশন আছে, বুলেট পয়েন্টের অপশন গুলাও কি দিয়া দিছে, তাই না? তো আমরা আপডেট সফটওয়্যারই ব্যবহার করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য 24 সালের সফটওয়্যারটাও ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিব না, খেয়াল করেন। তাহলে আমি ক্র্যাক ভার্সনটাই ডাউনলোড করে দিয়ে দিব। কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখায় দেওয়ার ট্রাই করবো না। তো আমরা তো মূলত এই যে ফন্টের এটা বুঝলাম, তাই না? আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার কোনো কিছু ক্লিক করা নাই, আছে ক্লিক করা নাই, কন্ট্রোল টি দিলেই চলে আসছে। এইটা আপনি আরো আরেকভাবে আনতে পারেন, সেটা হইলো কি, কি জানি নামটা তোমার, কিভাবে আনতে পারি সেটা আনতে পারি উইন্ডো থেকে। উইন্ডোর মধ্যে এখানে টেক্সট বা টাইপ নামের অপশনটা খুঁজবেন, টি টি দিয়া হয় নিচের দিকে টি, এই ট্রান্সপারেন্সি, এই যে টাইপ, এইখান থেকে ক্যারেক্টারে গেলেই চলে আসবে, ঠিক আছে, আসছে, আসছে। তো এইটাই। তো এরপর
ফন্টের কাজ গেল, তাই না? আর আমরা তো ফন্টের মানে নর্মালি কেমনে লিখে এরিয়া টাইপ টুল কি এগুলো তোমরা সব বুঝি, তাই না? এগুলো আর বুঝার ব্যাপার আছে, বিষয় আছে? কোনো বুঝার বিষয় নাই। তো এটা আমি একটা কপি করি, কপি করার জন্য অল্টার চাপ দিয়ে নিচের দিকে টান দিলাম, শিফট চাপ দিয়ে ধরছি, যাতে কিনা কি হয়, যাতে কিনা এটা অন্যদিকে না যায়। তো এটা আর একটু নিচে রাখি। তো ফন্ট হইলো এইটা, এটা কি ফন্ট আমাদের একটা। তো এটাকে আমরা চাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে পারি। কি করতে পারি? এক্সপান্ড। অথবা আমরা চাইলে রাইট ক্লিক কইরা ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। কি ক্রিয়েট আউটলাইন? ক্রিয়েট আউটলাইন মানে কি, ধরেন এটা তো ফন্ট, আমি কি চেঞ্জ করতে পারতাছি, তাই না? আমি চেঞ্জ করতে পারতাছি, পারতাছি না? আর আমি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, এটা আর কি আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এটা একটা শেপ হয়ে যাইব, কি হইব? শেপ, বা একটা অবজেক্ট হয়ে যাইব, মানে শেপ হয়ে যাইব মূলত। এটা আর কি ফন্ট থাকলো না, এটা যেমন নিচে, এই জন্য আমি এটা কপি করে রাখছি যাতে কিনা এটা চেঞ্জ করা যায়, তাই না? বুঝতে পারছি? তো এইটা, তো এখন আমরা এইটাকে চাইলে অনেক স্টাইল দিতে পারি। এটা টাইপ থাকা, টাইপের মতো থাকা অবস্থাতেও হবে, আবার শেপ থাকা অবস্থাতেও হবে, সমস্যা নাই। কি হবে? ইফেক্টে যাব, আর এই যে আমি যে ক্রিয়েট আউটলাইন করলাম, এই ক্রিয়েট আউটলাইন করলেও এটা শেপ হয়ে যাবে, আবার এক্সপ্যান্ড করলেও এটা শেপ হয়ে যাবে। বুঝতে পারছি? এক্সপ্যান্ড করতে হইলে সিলেক্ট কইরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে? তো আমি এখান থেকে ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর এখানে আছে ওয়ার্ক, ওয়ার্ক থেকে আমি যদি আর্কে যাই, দেখেন এটা কি একটু আর্ক টাইপের হয়েছে না, রাউন্ডের, তাই না? তা আমরা তো বুঝতে পারছি, তাই না? তো এখানে যে আর্ক নামের যে শুধু আর্কই তাই না, এইখানেই সবগুলো ইফেক্ট আছে। আর্ক লোয়ার আছে নিচের দিকে, আমরা যদি এটা এই পাশে নিয়ে রাখি, আর্ক আপার, আর্ক, 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 তারপরে কি বুল, তারপরে কি শেল লোয়ার, তারপরে কি শেল আপার, এগুলো আমরা কি সবগুলা দেখবো। এটা ফ্ল্যাগ, ঠিক আছে? এটা বাড়াইলে দেখেন এটা ওই ঢেউ বাড়বো, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হলো বেন্ট, এটা এটা মূলত বাড়াইলে বাড়তেছে কমতেছে, তাই না? আর এই যে এইটা যদি আমি দেই, এটা হলো হরিজন্টালি, হরিজন্টালি হবে, আর ওই নিচেরটা হলো কি ভার্টিক্যালি হবে। তো এটা নরমালি আমরা জিরোই রাখি। যদি আপনার কখনো হরিজন্টালি ভার্টিক্যালি করতে হয়, তখন আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে? আর প্রিভিউটা দেওয়া থাকলে এটা কি শো করতেছে। প্রিভিউ যদি আমি অফ করে দিয়ে যদি চেঞ্জ করি, তাইলে আর দেখাইবো না, ঠিক আছে? আমি প্রিভিউটা অন করেছি তাই দেখাইতেছে, অন করাই থাকে বাই ডিফল্ট। এটা কি হরিজন্টালি আমার এটা নিতেছে, আমি ভার্টিক্যাল দিলে এটা ভার্টিক্যালি নিবে, ঠিক আছে? আমি এটা হরিজন্টালি রাখি। রাইস, এখানে অনেক রকমেরই আছে, ঠিক আছে? বুঝতে পারছি? তো আর আর্টসটা দিয়ে আমি বুঝাই দিতেছি। অথবা এখানে আরেকটা আছে না, যে এই যে এটা এটা, এখান থেকে আমি 40% না, আমি আর একটু কমাই, আমি এখানে 30% দেই, দিয়ে ওকে দিলাম, ঠিক আছে? এখন এটা একটা ইফেক্ট আমার এখানে পড়ে গেল, দেখেন আমি সিলেক্ট করছি, এটা তো ধরার কথা, তাই না? এই যে এটা, এই আমার যে ইগুলা আছে কালো কালো যে শেপ, এটার ভিতরে ধরার কথা না, ধরে নাই। কি করছে? ধরতাছে নিচে, এই আগের জায়গায় ধরতাছে, তাই না? তো এটাকে আমার কি করতে হবে? সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে, তাহলে ধরলে এই যে এটা ধরতাছে, ঠিক আছে? এখন ঠিক আছে, মানে কি ইফেক্ট দেওয়ার পরে আমাদের এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, ওকে? বুঝতে পারছি। হ্যাঁ, এরপর এখন আমাদের কি হইলো, আমাদের একটা এই ফন্ট, একটা লেখার একটা স্টাইল হয়ে গেল। আমরা অনেক সময় আমাদের যে কি বলে, আমাদের অনেক কিসের মধ্যে দেই না, ফন্ট পেপার, বা আমাদের কোনো অ্যাসাইনমেন্টের যেই উপরে টপ পেপারটা আমরা ডিজাইন করি না, স্কুলের নাম এমনি করে লেখা থাকে, নিচ দিয়ে ইনস্টিটিউটের লেখা থাকে, তাই না? তো চলেন আমি যদি একটু দেখাই, অ্যাসাইনমেন্ট টপ পেপার ডিজাইন লিখে সার্চ দিলে যদি দেখি, এরকম সুন্দরটা নাই তো দেখি। দেখবেন ওইরকম আর কি থাকে, এরকম আর্টস টাইপের দেওয়া থাকে। তো নর্মালি দিছে, কিন্তু আমরা ওইভাবে আর্ট করে দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করতে পারি।
এই যে একটা, তাই না? বুঝতে পারছি আমরা এইভাবে। তো এরকম থাকে, তো আপনারা কি এই কিভাবে করবেন, এটা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন না? অনেক ইফেক্ট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা দিবেন, তাই না? গেল ইফেক্টের কাজ শেষ। তো এরপরে আমরা যদি আরেকটু দেখি, দরকার নাই পাথ ফাইন্ডারও তো দরকার নাই আমাদের। ওই যে এই যে এখানে পাথ ফাইন্ডার, এইখানে কোথায় পাথ ফাইন্ডার, এই যে এই পাথ ফাইন্ডার থেকে আমরা সবগুলোর কাজ করতেছি, আর আমরা তো আর ইফেক্ট থেকে করতেছি না। এই যে স্টাইলিজের মধ্যে, স্টাইলিজের মধ্যে ড্রপ শেডও দরকার নাই, এসভিজি ফিল্টার ওয়ার্ক থেকেই তো দেখলাম, ইফেক্ট গ্যালারি। তো আমরা এই ব্লারটা একটু দেখতে পারি, ব্লার। তো চলেন এইটাকে, কই গেল, এটা কালারটা একটু রেড কালার করি তাহলে বোঝা যাবে। তো এটাকে আমি নিচ দিয়ে ব্লার দিতে চাই। তো ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গেসিয়ান ব্লার যদি আমি দেই, দেখেন এটা কিরকম হয়, মানে আমার পুরোটাই কি এটাই ব্লার হয়ে যায়, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি ব্লার দেই, ওকে, আমার কি আগের লেখাটা কই গেল, চলে গেল না? তো যখন গেসিয়ান ব্লার দিবেন তখন আপনাকে কি করতে হবে, একটা কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল বি দিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে কি, কপি কইরা নিচেই, এটা নিচে কি একটা পেস্ট হইলো। এখন আমি যদি এইখান থেকে ব্লার থেকে গেসিয়ান ব্লার দেই, একটু কমায় দেই, হ্যাঁ কপি হয়েছে পেস্ট হয়েছে একাই। তো কন্ট্রোল সি কন্ট্রোল বি, তো এই দেখেন ভি ভি দিলে তো পেস্ট হইব আরেক জায়গায়, বি দিলে একের ব্যাকএন্ডে পেস্ট হইব, এই যে দেখেন। এখন কি ঠিক আছে না? এখন আমরা যদি চাই এই যে ব্লারটার কালারটা আমরা ডার্ক কইরা দেই, হয়েছে? ব্যাপারটা বুঝতে পারছি, বুঝি না? তো এখন আমরা অনেক সময় আবার করে কি, যে এটার চারিপাশটা একটু স্ট্রোক কালার দিয়ে দিতে চাই, কি হবে এইরকম, ব্ল্যাক স্ট্রোক দিতে চাই, স্ট্রোক ব্ল্যাক কালারের স্ট্রোক, এই যে, ঠিক আছে না? বুঝতে পারছি? তো এবার আমরা ইফেক্ট থেকে ব্লার ইউজ করতে পারি। তো আরো আছে, কন্ট্রোল জেড দিয়া পিছনে চলে যাই, ঠিক আছে, সিলেক্ট কইরা ইফেক্ট ব্লার, আমি যদি স্মার্ট ব্লার দেই, আচ্ছা, এটা স্মার্ট ব্লারে হচ্ছে না, স্মার্ট ব্লার দরকার নাই। আমরা মূলত ব্লার দেওয়ার সময় এভাবে গেসিয়ান ব্লারটা দিতে পারি, কি হবে, যেটা কিনা উপরে একটা কপি করে রাইখা দেন দিব, ঠিক আছে? রেডিয়াল ব্লারটা যদি একটু দেখতে যাই, এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কপি কইরা পেস্ট কইরা লইতে হইব, ঠিক আছে? আমরা তো মোটামুটি ব্লাডটা বুঝছি, আমাদের গেসিয়ান ব্লাডটাই বেশি লাগে, ঠিক আছে? ওই এই যেটা মূলত রেডিয়াল ব্লাড, এটাও তো আমাদের লাগে না। আর স্মার্ট ব্লাডের মধ্যে অতটা সুবিধা করা যায় না। তো ব্রাশ স্ট্রোক এগুলো দরকার নাই, এটাও দরকার নাই, ডিফিউজ এগুলো। এই গ্লো গুলো আমরা মূলত ফটোশপে দেখবো, ইলাস্ট্রেটরে না। ইলাস্ট্রেটর অত বেশি ভালো হয় না, দেখছো কেমন হয়ে গেছে, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, খারাপ দেখা যায়। ইলাস্ট্রেটরে আমরা মূলত যেগুলা ই টাইপের, ভেক্টর টাইপের ওইগুলা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখন আর আমাদের তেমন কিছু ইফেক্টের মধ্যে নাই, ইফেক্টের মধ্যে আমাদের মেইন ফোকাসই হয়েছে ওয়ার্পে, আর হইলো এই ব্লারের মধ্যে গেসিয়ান ব্লার। আর একটু যদি আমরা যাই, এই থ্রি ডি তো আমাদের দরকার হয় না, তো থ্রি ডি আমরা দেখবো না। আর এইখান থেকে যদি আমি এই যে ডিস্টর থেকে ট্রান্সফর্ম জিগজ্যাগ বা টুইক এগুলা দিই, ধরেন এটা দিলে এই যে ইফেক্ট নেয় আর কি, ঠিক আছে? তো এই ইফেক্ট গুলা দিয়া
অনেক রকমের শেপ তৈরি করা যায়। যেমন এটা আর কি একটা স্টাইল, অন্য একটা স্টাইল হয়ে গেল। তো এই ইফেক্ট গুলা, ইফেক্ট বলতে কি এইখানের যে ডিস্টোর থেকে কি জিগজ্যাগ বা টুইক দিয়া অনেক সময় অনেক স্টাইল তৈরি করা যায়। পাস, দেখেন তো আমরা একটু চেঞ্জ লক্ষ্য করতে পারি কিনা। একটু বাড়ায় দেই। ঠিক আছে, অনেক সময় আমাদের এরকম স্টাইল লাগতে পারে, তখন আমরা এই স্টাইল ইউজ করতে পারি। তো আমরা আপাতত এটা বাদ দিলাম, এটা আমাদের তেমন ভাবে লাগে না। ঠিক আছে, আমাদের ওই যে যেটা বললাম হাতে গোনা কয়েকটা ওইগুলাই লাগে। থ্রি ডিটার মধ্যে যদি একটু যাই, আচ্ছা এটা থেকে বের হই। এখানে অনেকগুলা শেপ তো এই জন্য অতটাই লাগছে না, প্লেনে রাখি। এটা দিই, ডেপথটা একটু বাড়ায় দেই। দেখেন আমরা কি এটাকে একটু থ্রি ডি বানাইতে পারলাম না, এইটাও কি আমাদের অতটা লাগে না ইলাস্ট্রেটরের মধ্যে। তো এখন আমরা ইফেক্ট থেকে দেখলাম, আর ভিউ তো আমরা দেখছিলাম এখানে কি কি থাকে, স্মার্ট গাইড এগুলো দেখছিলাম, এবং পাশাপাশি এখানে জুম ইন জুম আউট এগুলাও আছে। তো জুম ইন করার জন্য আমরা কিভাবে জুম করতে পারি, জুম আউট করতে পারি, এগুলো তো আমরা জানি, আল্ট্রা চাপ দিয়া স্ক্রল করি। তো আমরা এইটা তো আর আমরা ইউজ করি না তেমন ভাবে, তাই না? তো আমরা অনেক সময় কি করি, ওই এইগুলা তো বলতে দেখাছিলাম না, হাইট বাউন্ডিং বক্স যেগুলা, তো এগুলা আর দেখার তেমন কিছু নাই। এই রুলার এটা তো আমরা কন্ট্রোল আর দিয়ে আনি, এখানে আইসা আমরা কি নেই না। ঠিক আছে, তো এরপর আমরা যদি সিলেক্টে যাই, সিলেক্টটা আমাদের কাজে লাগে কখন, সেম কালার দিয়া তো দেখাইছিলাম তাই না, সেম দিয়া সেম ফিল কালার দিয়া ধরে ফেলি যে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। যেমন ধরেন আমি এগুলার কালার একটু চেঞ্জ করে দেই। এখন এইগুলার কালার চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি চাইতেছি লাল কালার এগুলার ধরতে, তো কি করতে পারি, একটা লাল কালার ধরবো, আমি প্রথমে সিলেক্ট করবো। কারণ সবগুলা যদি ধরতে যাই তাহলে আমাদের কি সমস্যা হবে, তাই না? সবগুলা ধরতে অনেক সময় লাগে। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এটা কিন্তু একজাক্টলি লাল না, তাই না, একটু লালের মতনই, কিন্তু আসলে লাল না, কালার কিন্তু মিলে নাই, মিলছে। এইখানে যদি যাই, এটার কালার কোড কত, ED1, আর এটার কালার কোড কত, FF0। ঠিক আছে, আমরা তো বুঝতে পারছি দুটো আলাদা কালার। তো এখন আমি যদি
এই ম্যাজিকন টুলে দিয়ে যদি আমি দেখি, দেখেন এইটাও ধইরা নিছে, ধরছে না? মিললো মিললো না। আমার তো এইটা আমি ধরতে চাই নাই, তো এখন এই সেম টু সেম হইতে হইব, তাইলে সিলেক্ট থেকে সেম ফিল কালার দিলাম, দেখেন ধইরা নিছে। এখন যদি ডিলিট করি দেখেন ওইটা রইলো, কিন্তু যেগুলা আমার এক সেম টু সেম কালার মিলছে ওইটাই কি ধরছে, ঠিক আছে? তো ম্যাজিকন টুল দিয়েও আমরা কি সিলেক্ট করতে পারি, সেম কালার সিলেক্ট করতে পারি, কিন্তু এটা সিমিলার কালার সহ সিলেক্ট করে ফেলে না। তো এরপর সিলেক্ট অবজেক্ট অ্যাবভ, সেম থেকে অবজেক্ট, এখানে আর তেমন কিছু দেখার নাই। এরপরে আমরা টাইপ দেখছিলাম না, টাইপটা যদি দেখাই, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ওই যে কন্ট্রোল টি দিলে আসে না, ওটার মধ্যে যা যা আছে এখানে তা আছে, তার থেকে আরেকটু হালকা বেশি থাকে। না, সবগুলা সেমই আছে। মানে এগুলো হইলো ধরেন আপনার এই লেখা দেখাইছে, আর ওইখানে হইলো আইকন দিয়া বুঝাইছি, ঠিক আছে? তাহলে আর এগুলো আমাদের বুঝার তেমন কিছু নাই। আমি যদি এখন অবজেক্টে যাই, অবজেক্টের মধ্যে দেখি ট্রান্সফর্ম আছে। এই ট্রান্সফর্মের মধ্যে আমাদের শিয়ার আছে। শিয়ার তো বুঝি এক সাইডে বাঁকা করে দেয়। তারপরে স্কেল, স্কেলও বুঝি যে এটাকে বড় করে দেয়। রিফ্লেক্ট বুঝি এটারে বিপরীত করে, মিরর করে, তাই না? রোটেট মানে এটাকে ঘুরায়, রোটেট করে। মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? এই তো এগুলো তো আমরা বুঝি। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, এগুলো তো বুঝি। কন্ট্রোল সি দিলে কি হয়, কপি হয়। কন্ট্রোল, আচ্ছা সরি, এই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু মানে ব্যাক উপরে নিচে, এটা কি আমরা দেখাইছিলাম? দেখাই নাই বোধহয়। তো এটার কাজ কি দেখাইছিলাম আমি, আপনাদের খেয়াল নাই। ধরেন এইখানে উপরে কোনটা আছে? এখানে উপরে কোনটা আছে বলেন? উপরে আছে এই যে এটা স্কাই, তাই না? তো এখন এইটারে আমি নিচে নিতে চাই, কি করব? কন্ট্রোল, দেখেন নিচে যাইতেছে, যায়। তো এটা কিভাবে নিতেছি, এটা আমি আমার শর্টকাট দেওয়া নেই, এটা আপনি এখানে দেখতে পারেন আসলে শর্টকাটটা কি। অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, কি বলছে? ব্রিং টু ফ্রন্ট। আমি সবাই সামনে যাইতে চাই, তখন এই অপশন কি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তারপরে আমি চাই যে ব্রিং ফরওয়ার্ড, মানে আমি এক ধাপ সামনে যেতে চাই, তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট একটা। আপনি এখানে দেখতে পারবেন কোন থার্ড ব্র্যাকেটটা, ডাইন পাশেরটা না বাম পাশেরটা। তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে আমি এক ধাপ পিছনে যাইতে চাই, তাহলে কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর আমি যদি চাই যে একবারে পিছনে যাইতে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? ঠিক আছে। তো যেমন এইখানে আমি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেই, আচ্ছা এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে কাজ করতেছে না, এটা কাজ করতেছে না। কিন্তু কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে কাজ করে, উইন্ডোজে কাজ করবে। তো রাইট ক্লিক কইরা এইখানে দেখেন আমি এখানেও অ্যারেঞ্জ আছে, কোথায়? এই যে অ্যারেঞ্জ, ঠিক আছে? তো অ্যারেঞ্জ টু আমি যদি ধরেন এক ঘর পিছনে যাইতে চাই, দিলাম অ্যারেঞ্জ থেকে। আচ্ছা এটা সামনে আগে পিছিয়ে যায় না কেন বুঝলাম না। এই যে এটা গেছে, এইটার ক্ষেত্রে যায় না, এইটা যাবে কি? এটাও জানে। আচ্ছা, তো আমরা এটা সবার পিছনে নিতে তো পারি, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে যাবে। তো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে একটা নিচে থাকলে যায়, তাছাড়া যাইতে চাচ্ছে না। তা আমরা তো অ্যারেঞ্জটা তো বুঝলাম, মানে কোনটার পিছনে কোনটা থাকবে, ওই যে রাস্তার লেয়ার দিয়ে বুঝাইলাম, ওইটাই ব্যাপারটা। আর লক তো বুঝি কন্ট্রোল টু দিয়ে লক হয়, এই যে কন্ট্রোল টু দিয়ে লক হয়, প্রথমে সিলেক্ট করে নিতে হইব, তারপর কন্ট্রোল টু দিয়ে লক হইব। কন্ট্রোল শিফট, সরি কন্ট্রোল আল্টা টু দিয়ে আনলক হইব, ঠিক আছে? কন্ট্রোল শিফট টু না, কিন্তু কন্ট্রোল আল্টা টু।
এগুলা তো আমি বইলা দিছিলাম, আরো আরো দুই এক ক্লাসে দেখাইছিলাম। তো অবজেক্ট থেকে এক্সপান্ড, যখন আপনি কোনো একটা ইফেক্ট দিবেন, তখন আপনাকে ওইটাকে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। যখন পাথ ফাইন্ডারে কাজ করবেন তখন অনেক সময় এক্সপান্ড করতে হয়। তো পাথ, পাথ থেকে অফসেট পাথ, হ্যাঁ এই যে অফসেট পাথ আমাদের দরকার আছে, সেটা কি, আমরা আবার চলে যাই এখানে। আমরা অনেক সময় দেখব এই লেখার চারিপাশে একটা বক্সের মতো থাকে। তো ওইটার মতো ওটা কিরকম, মূলত ওইটা অবজেক্ট থেকে, আমি একটু কইরা দেখাই, পাথ অফসেট পাথে যদি আমরা যাই, প্রিভিউ আছে। তো এটার মধ্যে আমি কত দিব, ধরেন 10 পিক্সেল আছে, 10 পিক্সেল থাই, মিটার আছে মিটারই থাক। মিটার মানে হয়েছে চারিপাশে চোক্কা চোক্কা যেরকম আছে সেরকম নিব, রাউন্ড মানে চারিপাশে রাউন্ড শেপ, ব্লেড মানে এরকম ভাঙ্গা, ঠিক আছে। মিটারই থাকুক, 10 পিক্সেল থাকুক, ওকে। তো এটা নিয়ে নিল, তাই না? তো এখন আমি এটারে যদি আমি ই করি, শিফট এক্স দেই, তাহলে তো এটা এখনই হবে, স্টক কালারে পরিণত হয়েছে, তাই না? দেখেন স্টক কালার পরিণত হয়েছে, কিন্তু এটা খারাপ দেখা যাচ্ছে। তা আমি কি করি, এটা থেকে বাঁচার উপায় হয়েছে, এখন এই এই এটা থাকা অবস্থায় আমি শেপ বিল্ডার দিয়া এটা কি করি, টান দেই, এইখানে মাউসটা রাখি, রেখে আমরা টান দিই। কিন্তু দেখেন শেপ বিল্ডার টান দিলে এমন একটা ইয়ে হইতাছে না, মানে একটা এরকম না। আমি এখানে শেপ বিল্ডার রাইখা টান দেওয়ার সাথে সাথে আমি শিফটে ধরি, শিফটে ধরে টান দেই, তাইলে একেবারে একটা স্কোয়ার মতো আসে। তো এখন আমি যদি একটা শিফট এক্স দেই, দেখেন এটা সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে, শিফট এক্স। তো এখন এই স্ট্রোক থেকে আমরা যদি চাই, এই স্ট্রোকের মধ্যে ক্লিক করলে কিছু অপশন বের হবে। তো এইখান থেকে আমরা যদি চাই যে এই স্ট্রোক, এই এখানে দেখেন স্ট্রোক কালারের ভিতরে একটা জিনিস যদি দেখাই, এই যে দেখেন এইখানে একটা লাইন আছে মাঝ বরাবর, তাই না? এই লাইনের বাহিরে অর্ধেক, ভিতরে অর্ধেক, তাই না? তো স্ট্রোক কালার দিয়া আমি যদি এই যে অ্যালাইন স্ট্রোক, এটা যদি আমি এইটা দেই, দেখেন ভিতরের দিকেই সবটা, আর এটা দিলে বাহিরের দিকেই সবটা, বুঝতে পারছি? তো এভাবে আমরা কি অ্যালাইন কইরা, মানে অ্যালাইন স্ট্রোক কইরা ভিতরে নিতে পারি, অথবা বাহিরে, অথবা বাই ডিফল্ট ভাবে এটা সেন্টারে থাকে, ঠিক আছে, সেন্টার লাইনে থাকে। আমি এটা ভিতরে দিলাম আপাতত। এবং কর্নার, এইখানে দেখেন কর্নার গুলা কি, কর্নার গুলা হচ্ছে চোক্কা। আপনি যদি চান কর্নার গুলা কি এরকম, ওই যে একটু আগে যেটা কি ব্লেন্ড বা এইগুলা দেখাইলাম না, রাউন্ড, তো এখান থেকে রাউন্ড হইতে পারে, আবার ব্লেন্ড ব্লেন্ড হইতে পারে, ঠিক আছে। তারপরে ক্যাপ। তো এখন ধরেন এটা এরকম হইলো, আচ্ছা এক মিনিট, কন্ট্রোল জেড, বাই ডিফল্ট, আচ্ছা এটা জেড এরকম থাক। আমি যদি আবার স্ট্রোকে যাই, তো আমি চাই এই লাইনগুলা এইরকম না হয়, এটা ড্যাশ লাইন হোক। তো আমি এই ড্যাশ লাইনটা অ্যাক্টিভ করে দিলেই দেখেন এটা ড্যাশও চলে আসছে। আমি এটা স্ট্রোকটা কমাই দিই, তাহলে বোধহয় আর একটু ভালো লাগবে, বেশি কমে গেছে। আর এইখান থেকে এটারে সেন্টার দিয়া দেই, দেখেন ড্যাশ লাইন। তো এই ড্যাশ লাইনটা আমি চাইলে কি করতে পারি, এখান থেকে ড্যাশ বাড়াইতে কমাইতে পারি, এখান থেকে গ্যাপও বাড়াইতে কমাইতে পারি, ঠিক আছে। ড্যাশ গ্যাপ এগুলো আমরা বাড়াইতে কমাইতে পারি, বুঝতে পারছি? এখন এই যে ড্যাশগুলা যদি আমাদের বেশি খাটো হয়ে যায়, এটা দিয়ে বাড়াইলে এটা একটু লম্বাটে ড্যাশ হইব, ঠিক আছে। আর যদি কমাই তাহলে এটা কি কি হবে, আর যদি স্ট্রোকটার ওয়েট কমাই, তার মানে কি এটার সাইজ মোটা চিকন এটা হবে, ঠিক আছে। আশা করি জিনিসটা কি বুঝাইতে পারছি। ঠিক আছে, আমি ড্যাশটা উড়িয়ে দিলাম। এটা কি হবে, এটা আমি দিতে চাই যে এইটার ভিতরেই থাকবে। তো আমারটা মোটামুটি কি হয়ে গেছে, তাই না? তো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে দুইটাকে ধরি, এটা কিরকম প্রশ্নবাচক চিহ্ন এসে পড়ে না? তো এটা এরকম আসে কেন? আমি এখন প্রথমে এটাকে সিলেক্ট করব, দেখেন এটা, এটা কিন্তু দুইটা মিলে একটা গ্রুপ হয়ে গেছে এখন, তাই না? দুইটা মিলে একটা গ্রুপ হয়েছে, যেহেতু আমি এটা অবজেক্ট থেকে পাথ করছিলাম, এটা এখন কি গ্রুপ হয়ে গেছে অফসেট পাথ করার কারণে। যাই হোক, এটাকে আমার কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, ঠিক আছে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর আরেকবার এক্সপান্ড করি, হয়ে গেছে। তো দেখেন কনফার্ম, এটা কি এখন আর ই নাই, কোনো কালারের সমস্যা নাই, কি এটা রেড কালারে দেখাইতেছে। আর একটু আগে এগুলো যেমন স্টক ছিল, আমি স্টক কি ছোট বড় করতে পারতাম,
এখন আর কি এটা স্টক নাই, এটা একটা ফিল কালার হয়ে গেছে, বুঝতে পারছি? এটাই। তো এরপর আমরা অফসেট পাথ দিয়ে এরকম ভাবে নিতে পারি। এখন অফসেট পাথ দিয়ে অনেক সময় আমরা ভিতরেও নিতে পারি, ভিতরের দিকেও, যেমন অবজেক্ট পা অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আমি যদি এটাকে এটা আছে প্লাস রেজাল্ট, তাই না? এটা আমি আরো স্কুল করে মাইনাস রেজাল্ট দিই, দেখেন এটা ভিতরের দিকে চলে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? এটা যদি আমি করে বাড়াইতে পারি, তেমন করে কি কমাইতেও পারি। আর এরপরে যদি আমরা দেখি, আর তেমন কিছু লাগে না। প্যাটার্নটা আমরা পরে দেখব। রিপিট, এইখান থেকে আরেকটা অপশন কাজে লাগে, সেটা হচ্ছে ইমেজ ট্রেসের দরকার নাই এখানে। কম্পাউন্ড পাথটা অনেক সময় দরকার পড়ে, এটা শর্টকাট কি Ctrl+8, ঠিক আছে? কম্পাউন্ড পাথের শর্টকাট Ctrl+8, ওইটা আমরা মনে রাখবো। তো আমি চলেন এইখান থেকে একটু ইন ব্লক ডিস্টর্ট এটা দেখি কিভাবে করতে হয়। আচ্ছা এটা না আমি, আচ্ছা এখানে একটা দিই। এটা রাউন্ড করা তো আমরা দেখছি, তাই না? কি হবে, প্রথমে সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া, সিলেক্ট করার পরে এইখানে গোল গোল এগুলো আসবে, আসার পরে এইভাবে টান দিব, ঠিক আছে? যদি আমি একটা উপরে ক্লিক কইরা দেন টান দেই তাহলে কি শুধু একটাই হবে, আর যদি কোনো কিছু ক্লিক না কইরা ধরে ডাইরেক্ট টান দেই তাহলে সবগুলাই কি রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারছি? এটা ক্লিক করি, তারপরে কি টান দেই। এখন আপনি এইখান থেকেও করতে পারেন, আবার এই যে টান, আচ্ছা এইটা এখানে আসবে প্রপার্টিস এর মধ্যে, প্রপার্টিস এর মধ্যে প্রপার্টিস এর মধ্যে কি কর্নার আসে? আসে না। আমরা কর্নারটা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? তো এই কর্নারের মধ্যে যদি আমি ক্লিক করি এইখান থেকে, এটা, আর যেহেতু যেহেতু এটা মূলত আমাদের একটা ধরছি, তো এই জন্য মূলত কি এখানে এক একটা ধরার কারণে এখানে ফাঁকা দেখাইতেছে, ঠিক আছে? তো চলেন এইটা আমরা আরো কোথায় থেকে দেখতে পারি। ট্রান্সফর্ম থেকেই তো, আচ্ছা এটা এখানে শো করতেছে না। তো আমরা কর্নার, ধরেন আমার এইটা একটা স্কোয়ার বক্স, কোথায় এটা, তো এইখান থেকে যদি আমি এই কর্নারটাকে বাড়াই কমাই, তো এটা দেখেন এখান থেকে আমি বাড়াইতে কমাইতে পারতাছি। অথবা আমি চাইলে এই কর্নারটা ধইরাও, একটা ধইরা টান দিলেও পুরোটা পারবো এইভাবে, ঠিক আছে? জিনিসটা আমি বুঝতে পারলাম। তো এখন এইটার মধ্যে আমি একটা, এইটাকে আহ, আমি একটা কি শেপের মতো বানাইলাম, আমি চাই এটার মধ্যে রাতুল লেখাটা থাক, কি হবে? আমি যদি সিলেক্ট করি দুইটা, দেখেন রাতুল লেখাটা কি শেপের ভিতরে ঢুকে গেছে না? শেপের আকৃতি নিয়ে ফেলছে না?
হ্যাঁ, শেপের কালারটা ওই যে আমার লেখার কালার যা হইব এটার কালার তাই হইব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি তো এই শেপটার আকৃতি দিতে চান তাই না, এই শেপের আকৃতি দিতে চান, এর মানে এইটা থাকতে হবে উপরে। আর আপনি তো এই লেখাটার এই শেপের মধ্যে ঢুকাইতে চান, তার মানে কি এই লেখাটা থাকবে এটা নিচে। ঠিক আছে, সিলেক্ট করলাম অবজেক্ট ইন ব্লক ডিস্ট্রট মেক উইথ টপ অবজেক্ট। হয়েছে কি দেখাই তো যায় এটা উপরে কিনা নিচে, এটা কালার যদি আমারই থাকে কোনটা উপরে আর কোনটা নিচে, তো এক কালার থাকবো কে, তো এক কালার থাকবো তুমি বুঝবা না, এটা তো দেখলেই তো বোঝা যায় যে আসলে কি এটা কোনটা উপরে। পাগলের মতো কথাবার্তা কও। হ্যাঁ, পিছনে লালটা উপরে দিতে হলে কি করতে হইব কও, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট আইছে, হ্যাঁ উপরে নিচে যায়, উপরে নিচে যায় তাইলে। তো এখন এটা এইরকম যদি উপরে নিচে হয়, এটা এইখানে থাকলেও সমস্যা নাই, উপরে নিচে হইলেই হয়। তারপরে কি অবজেক্ট থেকে টপ অবজেক্ট দিলাম, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। এটা করার পরে ইফেক্ট দেওয়ার পরে মানে এই এক্সপ্যান্ড করে দিতে হবে, এটাকে কি এক্সপ্যান্ড করে এখানে বলবো কি অবজেক্ট ফিল, ওকে দিয়ে দিতে হইব। ঠিক আছে, তাহলে এটা কি ঠিক মতো হয়ে গেছে। এখন এটা কি একটা স্টাইল নিয়ে নিছে। আমরা অনেক সময় অনেক শেপের আকৃতি দিতে হয়, তখন আমরা এভাবে দিতে পারি। ঠিক আছে, তো এখন অবজেক্ট, আর তেমন কিছু নাই। তো আপনাদের কি এইখান থেকে কোনো কোশ্চেন আছে? এডিটটা দেখি একটু নাকি, এডিটের মধ্যে কি কপি পেস্ট এগুলো তো আমরা বুঝি। ফাইন্ড এন্ড রিপ্লেস, এডিট কালার। তো ধরেন আমরা অনেক সময় কালার মোড চেঞ্জ করে ফেলি, যেমন ফাইল থেকে, ডকুমেন্ট কালার মোড, এখানে কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি। রুলার না থাকলেও তো দেখা যায়। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি দেওয়া, আর জিবি দেওয়া না। আমরা অনেক সময় আমাদের ডিজাইন করতে হবে প্রেসের জন্য, হবে সিএমওয়াই কে কালার ভুলে দিয়ে দিছি আরজিবি কালার, ডিজাইন কইরা ফেলছি। তো এখন আমরা এটাকে কিভাবে সিএমওয়াই কে রে আরজিবি করব অথবা আরজিবি রে সিএমওয়াই কে করব, কিভাবে এটা করার জন্য এই ফাইলে যাইতে হবে। ফাইলে যাওয়ার পর ডকুমেন্ট কালার মোড, এইখান থেকে আমি এই যে এটা আরজিবি আছে, সিএমওয়াই কি করে দিলে সিএমওয়াই কি হলো। একটু কি খেয়াল করছেন সিএমওয়াই কে করার সাথে সাথে এগুলো একটুখানি কেমন জানি একটু ডার্কিশ টাইপের হয়ে গেছে। আবার যদি আমি আরজিবি করি দেখবেন একটু লাইটিং টাইপের হবে। আমি যদি আবার একটু সিএমওয়াই করে এবার হয়তো বুঝতে পারবেন, একটু খেয়াল রাখেন, বোঝা যায়। চোখে যার সমস্যা তারটা বোঝা যাইব না। ঠিক আছে, তো যাই হোক আমরা বুঝতে পারছি সিএমওয়াই কে কালারটা কি হইব, আরজিবি কালারটা চকচকা বেশি, সিএমওয়াই কে একটু মেদা মেদা কালার। ঠিক আছে, মেদা বলতে কি মানে একটু একটু কালারিং একটু কম, স্যাচুরেশনটা একটু কম থাকে। ঠিক আছে, কিন্তু আমরা প্রেসে ডিজাইন করার জন্য তখন আমরা সিএমওয়াই কে কালার দিতে হইব, যদি ওরা বলে যে সিএমওয়াই কে। ঠিক আছে, এখন এই যে প্লেস, আমাদের এইখানে অনেক সময় অনেক ইয়া আনতে হয় না, অনেক ধরেন কি বলে এরকম ফাইল আনতে হয় না, কিভাবে আনতে পারি, ফাইলের থেকে টান দিয়া ফটোর সময় এই সরি ইলাস্ট্রেটর এনে সাইডা দিলেই কি হয়ে গেল। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তো কমপ্লিট, দেখছেন এইবার দেখছেন কালার দেখেন চেঞ্জ হয়। সিএমওয়াই কে আরজিবি, এটা এটা হলো আরজিবি, এটা হলো সিএমওয়াই কে আরজিবি, এটা হলো আরজিবি কালার, এটা হলো সিএমওয়াই কে। ঠিক আছে, বুঝছি। তো এইভাবে আমরা কিভাবে করে আনতে পারি এটা ইমেজ, এভাবে করে আনতে পারি তাই না, আনলাম।
আবার চাইলে আমরা ফাইল থেকে প্লেস কইরাও আনতে পারি। প্লেসে দিলে ধরেন আমি কোনটা, ধরেন এটা আমি প্লেস দেই, দেখেন এই যে আসলো আমার কি মাউসের মধ্যে আসছে, তাই না? এখানে আমি যেখানে এটা প্লেস করব সেইখানে এটা প্লেস হইব। হয়েছে? হয়েছে, এটা আমি কাইটা দেই, এটাই দেখাই। তো এখন আমি চাইতেছি আমার এই 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 এতটুকু থাকুক, অল্প একটু থাকুক, এটাকে আমার ক্রপ করতে হইব, তাই না? তো এর আগে একটা জিনিস খেয়াল করেন, এই যে ইমেজটাকে ধরলে একটা ক্রসের মতো চিহ্ন আসে না? তো এই ক্রস চিহ্নটা থাকা মানে কি, এটা ইমবেড করার নাই, এটা ইমবেড করার নাই। তো ইমবেড কি, এটা আমি বলতেছি, এটা হইলো ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা কাজ করছেন, কাজ করার পর আপনি ইমবেড করেন নাই আপনার ডিজাইনের ফাইলগুলাকে অথবা ইমেজকে, তখন আপনার ক্লায়েন্টের কাছে আপনি ফাইল যদি এআই ফাইল সেভ করে পাঠান, আপনার ক্লায়েন্টের উচিত ছিল না সবগুলা ফাইল পাওয়া, কিন্তু তার ওইখানে এই ইমেজটা আসবে না, কারণ তার কম্পিউটারের মধ্যে এই ইমেজটা নাই। ইমবেড করা মানে হইছে, যদি ইমবেড ওয়ালা থাকে, মানে এটা যদি নর্মাল ভাবে এরকম ক্রস চিহ্ন থাকে, এর মানে বুঝাইতেছে এই ফাইলটা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলের মধ্যে নাই, মানে এই ইমেজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলের মধ্যে নাই, এটা আছে কোন একটা ফাইল ম্যানেজারের কোন এক জায়গায়, মেমোরির কোন এক জায়গায়, হার্ড ডিস্কের কোন এক জায়গায়, সেইখান থেকে এটা রেফারেন্সে এটা চলতেছে, ঠিক আছে? তো আমরা ইমেজ আইনাই কি করব, ইমেজ আইনাই এইখান থেকে ইমবেডের মধ্যে একটা ক্লিক দিব, তাইলে এই ক্রসটা চলে যাইব। এখন আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টকে এই ফাইলটা পাঠান, সে ওই ফাইলের মধ্যে এই ইমেজটাকেও দেখতে পারবো, ঠিক আছে? এটাই। তো আমরা এই ইমেজটাকে নিয়ে আসছি, তো কিভাবে আনলাম এটা তো বুঝতে পারছি, তাই না? এখন আমি এটাকে ক্রপ করতে চাই একটু, তো এই ক্রপ ইমেজে দিয়ে আমি এখান থেকে কি ক্রপ করতে পারি, ক্রপ করে এখানে ইন্টার দিলেই ক্রপ হয়ে গেল, ঠিক আছে? তো এরপরে আমরা এটার অপাসিটিটাও কমাই দিতে পারি, যদি আমি চাই এটার অপাসিটি একটু কমাই দিতে। অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আই না, কোনো একটা কিছুর পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে ব্যবহার করি, তাই না? তখন আমরা কি করি, এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারি। অনেক সময় লোগোর অপাসিটি কমাই দিতে পারি, শুধুমাত্র যে ইমেজের অপাসিটি কমাই দিতে পারি তা না, কোনো শেপের অপাসিটি কমাই দিতে পারি। যেমন এটাকে যদি ধরি, এটার মধ্যেও দেখেন অপাসিটি আছে, এই লাল কালারের, এটা কি অপাসিটি কমে গেল না? বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, অপাসিটি কমাই দেওয়া যায়। তো এরপর মাস্ক, মাস্কের এটা দরকার নাই। আচ্ছা, তো এটা গেল, বাদ দিলাম এটা। ইমেজের এটা তো বুঝলাম, তাই না? তো আমাদের এখন ক্লিপিং মাস্কটা একটু দেখা দরকার, চলেন আমরা একটু দেখি। আচ্ছা, আমি এটাকে নিয়ে আসি। ইমেজ টেস্ট করলে এটা হবে না, দেখাইতেছে, দাঁড়াও আমি এটা আরেকটা কপি করি। তো আমি চাই কি, এই যে এতটুকু অংশ যেন আমি পাই, ঠিক আছে? তো এটা আমি কিভাবে কি করতে পারি, এটাকে আমি ক্রপ করে তো নিতে পারি, আমি চাইলে মাস্ক করতে পারি, অথবা ধরেন অনেক সময় দেখবেন ফ্লায়ার বা কোন একটা ইসের মধ্যে একটা মানুষের ছবি থাকে। যেমন আমি একটু আগে যে আমার ইমেজটা যে আনছিলাম, প্লেস করে আনতে হবে, ফাইল থেকে প্লেস, এটার মধ্যে এই যে আমার কি আছে, আমার ইমেজ আছে, তো এটাকে আমি কিভাবে বসাইছি, ক্লিপিং মাস্ক কইরা বসাইতে হয়, ঠিক আছে? তো মাস্কটা কিভাবে করে, ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিব, নিলাম, এটা একটু ছোট হইব, এটারে আমি উপরে রাখবো, এটার অপোজিট একটু কমায় দিই, তাইলে নিচের জিনিসটা দেখা যাবে যে আমার ভিতরে পড়তাছে কি পড়তাছে না, তাই না? কমায় দিলাম। আমি এই লোগোটারে কি করতে চাই, লোগোটারে নিতে চাই, শুধুমাত্র লোগোটাকে, তার একটু বড় নেই। আচ্ছা, আমার মাউসটা ব্লুটুথ মাউস, তো এই জন্য হয়তো একটু করতেছে। যাই হোক, আমরা তো বুঝতে পারছি, তাই না? তো এটা ধরলাম, এখন উপরে থাকতে হবে কি আমার শেপটা, নিচে থাকবো ইমেজটা। দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে দেখেন এটা আছে ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? মেক ক্লিপিং মাস্ক, এটা দিলেই দেখেন আমার শুধু ওই লোগোটা হয়ে গেল, ঠিক আছে? বাকিগুলা রিমুভ না, আপনি যদি ক্রপ করে দিতেন তাহলে ইমেজটা ক্রপ হয়ে যাইতো, কাইটা যাইতো, তাই না? আপনার এইটারে যদি আপনি
এখন আবার রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্জ দেন, এটা আবার বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, এটা সুবিধা হইলো এইটা, বুঝতে পারছি। অনেক সময় আপনার বাকিগুলো দরকার, তখন আপনি এইভাবে করে নিয়ে আসতে পারবেন এনি টাইম। হ্যাঁ এনি টাইম রাইট ক্লিক করে এটা রিলিজ ক্লিপিং মার্জ দিলে এটা চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা এনি টাইম। বড় বুঝতে পারছি ক্লিপিং মাস্কের কি। তো এইগুলো আমরা পরবর্তীতে যখন আমরা কাজ করব, এখন আমরা জাস্ট খালি কি ক্লিপিং মাস্ক কিভাবে করে, এগুলা কিভাবে কি কাজ করে এটা আমরা বুঝতে পারলাম। যখন প্র্যাকটিক্যালি ডিজাইনগুলো করব তখন আমরা কি বুঝা যাবে একেবারে। ঠিক আছে, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। তো মোটামুটি কি সবগুলাই শেষ। তো এখন আমি চাচ্ছি যে এইখান থেকে ফাইলটাকে সেভ করতে। তো ফাইলটা কিভাবে সেভ করব? এই ফাইলের মধ্যে থাকা অবস্থায় এখানে দেখেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করলে অথবা কন্ট্রোল এস শর্টকাট, এখানে আমার লোকেশন দেখাইতেছে। আমি সেভ করতে চাই যে এই ডাউনলোডের জায়গায়। কি ফাইলের নাম কি হবে? এই জায়গায় দিতে হবে ফাইলের নাম। নাম আমি একটা দিলাম, ধরেন কি প্র্যাকটিস, পিআরএস প্র্যাকটিস এআই ফাইল। এটা তো এআই ফাইল, এআই প্র্যাকটিস এআই ফাইল দিয়ে আমি এখানে যদি সেভ দেই, এটা কি সেভ হয়ে গেছে। এই যে এখানে বলতেছে আপনার ভার্সন কোন ভার্সনে সেভ করতে চান, আমি 2020-এ সেভ করতে চাই নাকি সে। যদি আপনি 2020 সালের ভার্সনে সেভ করেন, তাহলে আপনার 2020 সালের ভার্সনের নিচের ভার্সন গুলাতে এই ফাইলটা ওপেন হবে না, সাপোর্ট করবে না, বুঝতে পারছি। তো আমাদের উচিত নর্মালি, যদি আপনার কম্পিউটার যদি 2020 সালের হয়, তাহলে 20 সালে সেভ করতে পারেন, বাই ডিফল্ট খালি ওকে দিয়ে গেলেন, সমস্যা নাই। কিন্তু এখন আপনি আপনার ক্লায়েন্টকে ফাইল পাঠাইবেন, তখন যদি আপনার ক্লায়েন্টের সফটওয়্যারটা যদি 2018 সালের হয় বা 2015 সালের হয়, তখন সেটা ওপেন হবে না। এই জন্য আপনাকে বাইরে কি করতে হবে, ইলাস্ট্রেটর সিসি লিগাসি ভার্সনে এটা দিয়ে সেভ দিতে হবে। ঠিক আছে, তাইলে ওই ক্লায়েন্টে দিলে সেই ফাইলটা সে ওপেন করতে পারবে। তা না হইলে ক্লায়েন্ট খালি বলবে কি, তোমার ফাইল আমি ওপেন করি কিন্তু ভিতরে কিছু পাই না। বুঝতে পারছি ব্যাপার। হ্যাঁ, আমরা তো বুঝতে পারতেছি না। তো এরপর কোথায় ছিলাম, এখানে। তো আমি যদি এখানে ওকে দেই, আমার ফাইলটা কি সেভ হয়ে যাইবো। ওকে, এই সেভ হয়ে গেছে কোথায়, আমার ফাইল ম্যানেজারের ডাউনলোডে। এই ডাউনলোডে আমি উপরের দিকে যাই, এই যে প্র্যাকটিস এআই ফাইল হইছে, হয়েছে সেভ। তো আমরা বুঝে গেলাম। তো এখন আপনারা চাইলে এটা কিভাবে জেপিজি সেভ করতে পারেন, তাই না। এটা তো গেল মাত্র এআই ফাইল, তাই না। এখন আমি কন্ট্রোল এস দিলে সেভ হয়, এখন আমার তো এটা সেভ করাই আছে। কন্ট্রোল এস দিলে ওই জায়গায় যায় খালি সেভ হয়ে যাইতেছে অটোমেটিক, আর কোনো কিছু আইবো আইবো না সামনে। কন্ট্রোল শিফট এস দিলে আমার আবার কি হবে, আরেকটা সেভ এজ, কি সেভ এজ, আপনার এটা সেভ আছে অলরেডি, আপনি আবার ওইটা আরেক জায়গায় সেভ করতে চান, তখন এটা সেভ এজ কাজ করে। তো এখানে আমি ফাইলের নাম যা দিব আমি এই ফাইল এআই ফাইলের জায়গায় প্র্যাকটিস ফাইল দেই, শুধু প্র্যাকটিস ফাইল। এখন এআই ফাইল না, আমি চাই অন্য ফাইল ফরম্যাটে। ফরম্যাট কি, ফরম্যাট আমি চাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইপিএস ফরম্যাট। ঠিক আছে, আমি চাই যে পিডিএফ ফরম্যাট, আমি চাই এসভিজি, আমি পিডিএফ চাই। সেভ দিলাম, এখানে বলবে পিডিএফ এর ভার্সন কেমনে কি, এটা ইলাস্ট্রেটর ডিফল্ট যা আছে তাই আমি এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম, তাইলে এটা সেভ হয়ে গেল পিডিএফ ও। ঠিক আছে, কোথায় সেভ হয়েছে, এই যে এখানে দেখেন পিডিএফ ফাইল হয়েছে, হয়েছে। আমার দরকার কি, এইটার আর্টবোর্ডের মধ্যে আমি যা ডিজাইন করছি, যে স্যার আপনার, আমি তো এতদিন স্ক্রিনশট মাইরা মাইরা আপলোড দিতাম, আমি তো আর এখন স্ক্রিনশট দিব না, কারণ আমি এখন ফাইল সেভ করাও শিখে গেছি কিভাবে। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পরে এখানে দেখেন পিএনজি জেপিজি সবকিছুই হয়। এই যে জেপিজি ফাইল দিলাম, দিয়া প্র্যাকটিস ফাইল জেপিজি এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দেওয়ার পর সিএমওয়াই কে, যেহেতু আমি এটা অনলাইনে আপলোড দিব, এটা কি আমার আরজিবি কালার হবে। ঠিক আছে, যদি এটা আমার প্রিন্ট হইতো তাইলে সিএমওয়াই কি, আমার এটা আরজিবি, এক্সপোর্টে জেপিজি সবসময় আমরা আরজিবি দিব। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার, আপনি সেভ করছেন জেপিজি, সেভ করছেন আরজিবি দিয়ে, আপনার বাইরে পাঠাচ্ছেন আরজিবি ফাইল। এখন বিন্দু, যে এআই ফাইলটা সোর্স ফাইলটা হচ্ছে সিএমওয়াই কে, বাইরে প্রিন্ট করতে গেলে সিএমওয়াই কে ফাইল দিয়ে প্রিন্ট করব। তো আরজিবি ফাইলের মধ্যে যখন সেই ডিজাইনটা দেখবো, দেখবো চকচকা করতেছে। আর যখন সে প্রিন্ট করবো, দেখুন সেটা কি মানে মরা মরা ডিজাইন লাগবে। ঠিক আছে, তখন আপনি কি করবেন, বইলা দিবেন যে এটা তো আরজিবি মোডে তুমি দেখতেছো, এটা সিএমওয়াই কে মোডে কালারটা একটুখানি ডাউন হইতে পারে। ঠিক আছে, এটা বইলা দিবেন। তো এটা তো আমরা এখনই না, পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করলে ওখানে বুঝবো। এইখান থেকে কোয়ালিটি, কোয়ালিটি দিয়ে কি আপনি ফাইলের সাইজটা বাড়াইতে কমাইতে পারেন। ঠিক আছে, এটা 10 আছে, 10ই থাকবে বাই ডিফল্ট। যখন কিনা আপনার মনে হবে যে আমার ফাইল সাইজটা একটু কম লাগবে, ছোট ফাইল লাগবে, তখন আপনি এটাকে কমাইবেন বাড়াইবেন। ঠিক আছে, তারপরে হইলো হাই,
এটা হলো রেজুলেশন, এটা 300ই থাকবে। তারপরে এগুলো যা আছে তাই ওকে দিবেন। এখন ওকে দিছি, দেখেন এখন আমি যদি এখানে আসি, এই যে প্র্যাকটিস ফাইল জেপিজি সেভ হয়ে গেছে, ওপেন করলে এই যে ওপেন হয়ে গেছে, বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখেন, এটা তো আমার আর্টবোর্ড, এটা তো আমার আর্টবোর্ডের বাহিরে ছিল, আর্টবোর্ডের বাহিরে এগুলো চলে আসছে, তাই না? তো আমার আর্টবোর্ডের জন্য আমি খালি চাই যে এই সাদা অংশটুকার মধ্যে যা আছে তাই খালি আমার আসুক, বাকিগুলো যেন না আসে। তো এই জন্য কি করব, এই জন্য আমি আবার এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ, এইখানে দেখেন সেভ করার সময় এখানে একটা অপশন আছে ইউজ আর্টবোর্ড, এই ইউজ আর্টবোর্ড একটা টিপ দিব, মানে টিক চিহ্নটা দিব ইউজ আর্টবোর্ডে, দেওয়ার পরে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার পরে বলতেছে তোমার তো এই ফাইলটা অলরেডি সেভ করা আছে, আমি কই যে ওটা ওর উপরে তুমি সেভ করো, রিপ্লেস করে দাও, আমার ওই ফাইল আর দরকার নাই। আর যদি নতুন নাম, আমি নামটা যদি চেঞ্জ করে দিতাম তাইলে আর হইতো না, তুমি তো বলোই তাই না, বোঝেনি তো। আমি যদি নামটা যদি চেঞ্জ করে দিতাম তাহলে রিপ্লেস লেখাটা আসতো না। আমি এখন আরজিবি দিয়ে ওকে দিলাম। এখন দেখেন শুধু রাতুল লেখাটাই কি আসবে আমার ফাইলের মধ্যে আসবে, জেপিজি ফাইল ওপেন করলাম, এই যে দেখেন শুধু রাতুল ইসলাম, আগে কি পুরো সবকিছুই আইছে, আর এখন কি আর্টবোর্ড, মানে আগে পুরো ফাইলটাই সেভ হইছে, আর এখন শুধু অনলি আর্টবোর্ডটা, বুঝতে পারছি। তো আমাদের ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স যেই মূলত এই টুলগুলো আছে আমরা মোটামুটি সবগুলাই শিখে ফেলছি। তো এখন অনেক সময় যেমন রাতুল মির্জার প্রিন্ট রাখতে পারে, তাই না? তো কিভাবে, এই কন্ট্রোল পি বা প্রিন্টের মধ্যে ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে কাস্টম, ঠিক আছে? তো আপনি, ও এখানে প্রিন্টের প্রিসেটও সেভ করে রাখা যায়, তাই না? তো আমি চাই যে প্রিন্টারের নাম কি, একটা প্রিন্টার থাকলো তো ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা। আচ্ছা, এটা তো ম্যাকবুকে এরকম দেখাচ্ছে, আমি মূলত আপনাকে, এটা তো আর অন্য কারো দরকার নাই প্রিন্টার গুলা, তো আপনাকে আমি সে দেখাই দেবেন যদি লাগে, ওইখান তো দেখছেন নি বোধহয়, দেখছেন না প্রিন্ট করা, দেখেনি তো, তারপরে যদি লাগে বইলেন দেখাই দেবেন আবার উইন্ডোজে, ঠিক আছে? এখানে অন্যরকম ভাবে আসতেছে। তো আমরা কি, হ্যাঁ, পিডিএফ সেভ করা, আচ্ছা কিভাবে, কন্ট্রোল শিফট এস দিলাম, দেওয়ার পরে এইখানে ফাইল ফরম্যাট আছে, এইখানে ফাইল ফরম্যাট এআই তে থাকে বাই ডিফল্ট, এটা আমি এইখান থেকে পিডিএফ দিলাম, দেওয়ার পর ফাইলের নাম দিলাম, এইখানে ফাইলের নাম কি দিব, সেভ এজ ফাইলের নাম, দেওয়ার পরে কোথায় সেভ করব, এই যে এখান থেকে লোকেশন দেওয়া যায় কোথায় সেভ করব, ঠিক আছে? দিয়া সেভে দিছি, আবার ডাউনলোডের মধ্যে আমার যেহেতু পিডিএফ একটা আছে এই জন্য এরকম হইতেছে, আমি প্র্যাকটিস দিলাম, ফাইলের নামটা কাইটা দিলাম, সেভ দিলাম, কারণ পিডিএফ ফাইল বাই ডিফল্ট যেমন আছে এমনি থাকুক, সেভ দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে যাই আমার ফাইল ম্যানেজারে, এই যে দেখেন প্র্যাকটিস পিডিএফ, এটা ওপেন করলে দেখেন এটা ওপেন হয়ে গেছে, হয়েছে, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে কারো? তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স মোটামুটি শিখে ফেলছি টুলগুলা। এই যেই টুলগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই 2 4 5 দিনে, এই টুলগুলা যদি আপনারা আয়ত্তে রাখতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের, তাহলে আপনারা ইলাস্ট্রেটর দিয়ে মোটামুটি সকল ধরনের ডিজাইন করতে পারেন। এখন আপনাদের দরকার কি ডিজাইনের সেন্স, মানে ডিজাইন কাকে বলে, ডিজাইন কেমনে করতে হয়, ডিজাইনের রেশিও কি নিতে হয়, তারপরেও মোটামুটি আইডিয়া আপনাদের মধ্যে হয়ে গেছে এতদিনে, তাই না? এখন আপনাদের রেগুলার রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং কি হোমওয়ার্ক গ্রুপের মধ্যে সাবমিট করতে হবে, এবং আগে যাইতে হবে, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে? অনলাইনে রাতুলের কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবকিছু তো বুঝতে পারছো তাই তো সবাই? আর তাহলে আমি রেকর্ডটা অফ করে দেই। আর তো